গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়ক সিহনকে দেখতে পাই, যে একজন স্টার মেকার। আর ও খুব ভালো ভালো স্টারদের বানিয়েছে, আর ওর কাছে সবাই ট্রেনিং নেয়। সিহন একটা মিটিংয়ে এসেছে, আর ও খুবই রুড ছিল আর খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করত। এরপর আমরা দেখি ও তো ওর লোকজনদের নিয়ে ভেতরের দিকে যায়। আর এখানে আমরা কিছু ডিরেক্টরদের দেখতে পাই, যারা একটা মুভির জন্য একটা হিরো সিলেক্ট করেছিল আর তাকে ক্যান্সেল করা হয়েছে। আর এই বিষয়ে কথা বলার জন্যই সিহন এসেছে। ওইখান থেকে একটা ছবি ও তুলে আনতে বলে। যেই হিরোকে বাতিল করা হয়েছে এই হিরোটা তো সিহনের আন্ডারেই ছিল। ও তো এসে জিজ্ঞেস করতে থাকে, তুমি এমন কাজটা কেন করলে? তখন ডিরেক্টর তো বলতে থাকে যে এই হিরোটা আমাদের মুভির জন্য স্টেবল নয়, আমি অন্য একজনকে সিলেক্ট করেছি। পরে আমরা দেখি যেই হিরোকে সিলেক্ট করা হয়েছে তার ছবিটা দেখানো হয়। সিহন দেখেই কিছু একটা আন্দাজ করতে পারে, আর ও তখন বলতে থাকে যে এই মুভির জন্য 70% আমি দিচ্ছি, তাহলে কেন তুমি এটা সিলেক্ট করবে? তারপরে ও তো ওর হিরোর ছবি দেখায় আর বলে, তুমি এই ফটোটা চুরি করেছো আর তারপর এখানে মুখ লাগিয়ে দিয়েছো। তুমি কি জানো এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে? তার জন্য আমি যেটা বলবো সেটাই করো, না হলে জেল খাটতে খাটতে তোমার 12টা বেঁচে যাবে। এটা বলে ও তো অ্যাটিটিউডের সাথে বের হয়ে আসে। এরপর আমরা সিহনের সেক্রেটারি হানকে দেখি। হান তো বলে লোকটা হয়তো আর আমাদের সাথে কাজ করবে না। তখন ও তো ওর মাথায় একটা পাঁচ মেরে বলে, তুমি সবকিছু বেশিই জানো। আসলে ওরা দুজনে ফ্রেন্ডও ছিল। তারপর আমরা দেখি সিয়ন তো বলে, তুমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতে থাকো, দেখো এখনই আমায় ফোন করবে। তারপর আমরা দেখি ও তো 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতে থাকে, কিন্তু লোকটা তখনও ওদের ফোন করে না। আর তারপরে সবাই তো ওর নিয়ে মজা করতে থাকে আর হাসতে থাকে। এরপর আমরা দেখি সত্যি লোকটা ওকে ফোন করে আর বলে, দেখেছো আমি তোমায় বলেছিলাম। এরপর আমরা দেখি ওর ডিল তো সাকসেস হয়ে যায়। ও আসলে কোনো কাজেই কখনো ফেল হয়নি, সব কাজেই ও জয়ী হয়েছে। এরপর আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখি, যার নাম থাকে রিয়ন। রিয়ন একটা পাহাড়ে থাকে আর ও এখানে এসেছে ঘুরতে। আর তারপর এখানে এসে ও অনেক ধোঁকার সম্মুখীন হয়েছে। ও একটা সাধারণ মেয়ে হয়, কে কীরকম ও কিছু বুঝতেই পারে না। এরপর আমরা দেখি যে হিয়নের কিছু সমস্যাও ছিল। ও তো প্রতিদিন ডক্টরের কাছে যেত, আর ওর এই ডক্টর ছিল সাইকোপ্যাথির। আর তারপরে সারাদিন ওর কি হতো এইগুলো ডক্টরকে ও বলতো। ডক্টর তো ওর জন্য খুবই বিরক্ত ছিল। ও সবসময়ই সব কথাই ভেঙে ভেঙে তাকে বলতো। এতে করে ডক্টরের মাথা তো পুরোটাই ও খেয়ে নিয়েছিল। তখনই আমরা দেখি ওদের একটা মডেল তো ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তার আজকে একটা শুট ছিল, তাই সবাই তাকে তাড়া করতে থাকে, কিন্তু কেউই তো ওকে ধরতে পারছিল না। আর এরপর একটা জায়গায় গিয়ে ওরা তো মেয়েটাকে থামিয়ে দেয় আর বলে, তুমি এমনটা করো না। মেয়েটা তো চিল্লাতে থাকে যে আমাকে কিডন্যাপ করা হচ্ছে। তখনই রিয়ং এসে ওর মাথায় আঘাত করে, আর তখনই হান ওখানেই পড়ে যায়। এদিকে আমরা দেখি ডক্টরের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ওর কথা ভালো করে বুঝতেই পারতো না। আর তারপরে সে নিজেও একটা ডক্টরের কাছে যেত। হিয়নের জন্য বেচারার মানসিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ওই ডক্টর দেখে যে এর অবস্থা তো অনেক খারাপ। এরপর আমরা আবারও হিয়নকে দেখি। হিয়ন তো হানকে ফোন করে অনেক রাগারাগি করতে থাকে, বলে তোমাদের আজকে খবর আছে যদি শ্যুটটা না করা হয়। তখন ও তো বলে যে আমি অনেক ট্রাই করছি মডেলটাকে আনার জন্য। এরপর দেখা যায় ও তো বলে ওই মেয়েটাকে নিয়ে এসো যে আমাদের সব কিছু ভেস্তে দিয়েছে। হান তো তখন রিয়ংয়ের কাছে অনেক সরি বলে আর বলে, প্লিজ আমাকে হেল্প করো। আর সব কথা খুলে বললে ও তো বুঝতে পারে। আর তারপর ওকে তো স্টুডিওতে নিয়ে আসা হয়, ওকে মেকআপ করা হয়, আবার সুন্দর ড্রেসও পরানো হয়। এরপর আমরা দেখি ওই মডেলের বদলে ওকে তো ফটোশুটে দাঁড় করানো হয়। আর এদিকে হিয়ন তো ওই মডেলটাকে ধরে ফেলে আর তারপর ওকে স্টুডিওতে আনা হয়। কিন্তু ও যখনই এসে এখানে রিয়ংকে দেখে ওর চোখটা একেবারে থমকে যায়। এত ন্যাচারাল বিউটি ও হয়তো আগে কখনোই দেখেনি। এক দৃষ্টিতে রিয়ংয়ের দিকে ও তাকিয়ে থাকে। হিয়ন তো বলতে থাকে, এত সুন্দর মেয়ে আমি কখনো
কখনোই দেখিনি। এরপরে রিয়ং এর থেকে ড্রেসটা নিয়ে মডেলটাকে দিয়ে দেওয়া হয় আর তারপর তার ফটোশুট করা হয়। কিন্তু হান তো বলে ওই মেয়েটাই বেশি সুন্দর ছিল। এদিকে আমরা দেখি রিয়ং তো অনেক বেশি চিল্লাপাল্লা করতে থাকে আর সবকিছু ছুটতে থাকে। এরপর দেখা যায় কেউই ওর সামনে টিকতে পারছিল না, তার জন্য সেখানে তো হিয়ন ওর সঙ্গে কথা বলতে চায়। আর যাওয়ার পরে ও তো দেখতে পায় যে ও গায়ে কিছুই পরা ছিল না। এটা দেখে ও তো একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তারপর রিয়ং তো অনেক বেশি চিল্লাতে থাকে আর তারপর ওর মাথায় আঘাত করে, যেটা সর্বপ্রথমই ও করেছে। এবার হান তো হিয়ংকে বলতে থাকে যে এটাই প্রথম কেউ তোমার সাথে করলো, নিশ্চয় মেয়েটার মধ্যে একটা সাহস আছে বলতে হবে। এটা শুনে ও তো রেগে যায়, বলে তুমি ওই মেয়েটার সাইড নিচ্ছ, ওকে এখনই আমার সামনে ধরে নিয়ে এসো। তখন আমরা পাস্টের ঘটনা দেখি ওর থেকে তো ড্রেসগুলো নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার বিনিময়ে ওকে তো ড্রেস দেওয়া হয়নি। এটা জানার পরে ও তো হানকে অনেক বেশি রাগ করতে থাকে। এদিকে রিয়াং তো ড্রেস পরে ওখানেই দাঁড়িয়েছিল আর তারপর ওরা তো ওখানেই চলে আসে। এখানে আসার পরেও ও তো অনেক বেশি অ্যাটিটিউড দেখাতে থাকে, বলে এখানে গিয়ে বসো। আর এটা দেখে রিয়ং এর অনেক বেশি রাগ হচ্ছিল। হান তো বলে যে তোমার এত সাহস কে দিয়েছে। তখন ও তো বলে যে তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো, কেউই আজ পর্যন্ত আমাকে এভাবে আঘাত করতে পারেনি। আর তারপরে দুজনের আবার ঝগড়া শুরু হয়ে যায়। হান তো দুজনকেই থামিয়ে দেয়। এরই মধ্যে হিয়ন তো খেয়াল করে যে ওর মধ্যে কিছু একটা আছে, ওর মধ্যে অনেক ন্যাচারাল বিউটি রয়েছে আর ওকে তো সুপারস্টার বানানোর স্বপ্ন ও দেখে ফেলে। কিন্তু তখনই সেখান থেকে ও উঠে যায়। রিয়ং এর এতে করে অনেক রাগ হচ্ছিল। এদিকে হান তো নাচছিল আর ওর হাতের সাথে হাত লাগাচ্ছিল, বলছিল তোমার মতো কেউই নয়। এরপর আমরা দেখি ও বাইরে এসে ডক্টরকে ফোন করে আর ডক্টরকে সব কথা বলতে থাকে। আর তারপর এই স্টুডিওতে ফিরে ও তো দেখতে পায় হান পাগলের মতো ডান্স করছে। তখন ও তো বলে তুমি এমনটা কেন করছো। আর তারপর রিয়ং এর কাছে গিয়ে বলে আমি তোমায় অনেক বড় করব। রিয়ং তো বলে আমি এমনিতেই বড় হয়ে গিয়েছি আর বড় করার তোমার কোনো দরকার নেই। তখন হান তো ওকে বুঝিয়ে বলে যে সে তোমাকে সুপারস্টার বানাতে চায়। রিয়ং তো বলে এগুলো আমার দরকার নেই আর আমি সুপারস্টার হতেও চাই না। ও চলেই যাচ্ছিল, কিন্তু ওকে তো ও ধরে ফেলে আর তারপর বলে যে আমাকে কেউ এভাবে ফেরায়নি। আর তারপরে রিয়ং তোকে ধাক্কা দিয়ে আবারও ফেলে দেয় আর এবার তো বেচারার জ্ঞানই হারিয়ে যায়। তারপর আমরা দেখি হান তো ডান্স করতে থাকে আবারও, বলে তুমি সেকেন্ড টাইম এমনটা করেছো, তোমার মতো হাত আমার হলে খুব ভালো হতো। আর তারপর জুতা শুকিয়ে ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। ওরা বাইরে আসতে আসতে দেখতে পায় ওখানে রিয়ং আর ছিল না। রিয়ং ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছে। এরপর ও তো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওকে বাসে উঠতে দেখে আর ওকে ধরে ফেলে। আর তখন ওরা দুজন অনেক কাছে চলে এসেছিল আর ওদের হার্টবিটও অনেক বেড়ে গিয়েছিল। রিয়ং তো একটা লয়ার নিয়ে আসে আর ওকে তো নোটিশ দিয়ে দেয় ওকে তো কিডন্যাপ করা হয়েছে আর সেক্সুয়াল হ্যারাসমেন্টও করা হয়েছে। এটা জানার পরে ওরা তো বলে ও এসব কি বলছে। আর তারপর দেখা যায় ও তো ভাবতে থাকে এত তাড়াতাড়ি ও এরকম একজন বিখ্যাত লয়ার কিভাবে পেল। রিয়ং তো ওর দিকে বাঘের মতো তাকিয়েছিল, ওর তো ভীষণই রাগ হচ্ছিল। তারপর আমরা দেখি ওরা তো ওখান থেকে চলে আসে। হিয়ন তো বলে মেয়েটা আসলে কে, ও এত তাড়াতাড়ি এরকম একজন লয়ার কিভাবে হায়ার করলো। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। এই লয়ার তো ওই পাহাড়েই ঘুরতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরেই সে তো রাস্তা হারিয়ে ফেলে আর তখন রিয়ংয়ে তো তাকে উদ্ধার করেছিল। এরপর আমরা দেখি এগুলো হান যখন বলছিল মনে হচ্ছিল ও ওই জায়গাতেই ছিল, আর যেটা খুবই ফানি ছিল। এরপর আমরা দেখি ওই লয়ার তো ওর বাড়িতেই ছিল আর তারপর সকাল হলে ওকে তো 9টা ডিশ দিয়ে ও খাবার দিয়েছিল। তখন লয়ার অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছিল। এই গল্পগুলো ওকে শোনাতে থাকে। হান তো আরো বলে যে এই লয়ার তোমাকে ফলো করে, তুমি কি ড্রেস পরো সে তো সবকিছুই ফলো করে। এটা দেখে ওর তো আরো রাগ হয়ে যায়। এরপর আমরা দেখি ও ডক্টরের কাছে গিয়ে সবকিছু বলতে থাকে আর ডক্টরের এদিকে মাথা খেতে থাকে। সে পাগলের
পাগলের মতো হাসছিল। আর তারপরে গল্প শুনে সে নিজেকেই সুপারস্টার ভাবছিল। এরপর আমরা দেখি সব কথা বলা হয়ে গেলে ওইখান থেকে ও চলে যায়। আর ডক্টর তো ডান্স করতে থাকে যে আজকের মতো ও বেঁচে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ও আবার ফিরে আসে। হিয়ন তো অনেক বেশি টেনশনে থাকে। আর তারপর ওদের সবাইকে বলে মেয়েটার সব ডিটেলস আমাকে দেওয়ার জন্য। ওরা সব রকম ডিটেলস কালেক্ট করে, ওর বয়স কত, ও কোথায় থাকে, আরও সব কিছুই। এখান থেকে আমরা জানতে পারি যে রিয়ং একাই ওখানে থাকে। ওর দাদা মারা যাওয়ার পরে ও ওখানে একাই রয়েছে। আর ওর একটা ফ্রেন্ড আছে, আর এছাড়া ওর কেউই নেই। আর তারপর হিয়ন তো ডাইরেক্ট ওখানেই চলে যায়। তারপরে সেখানে ও সুপারস্টারের মতো বের হয়। আর একটা শপে গিয়ে ও কথা বলতে থাকে যে এখানে রিয়ং কোথায় থাকে। লোকটা বলে ও তো পাহাড়ের একেবারে উপরে থাকে। তারপর ও সব ডিটেলস নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। লোকটা ওকে গাড়ি নিয়ে নিষেধ করেছিল, কিন্তু ও তো কোনো কথা শোনেনি। কিছু দূর যাওয়ার পরে ও বুঝতে পারে উপরে আর গাড়ি উঠবে না। তার জন্য পায়ে হেঁটে ওকে যেতে হয়। আর মনে মনে ভাবতে থাকে আমার ওয়ার্কআউটও করা হয়ে যাবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ও বুঝতে পারে যে এটা মোটেও সহজ নয়। হিয়ন তো অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর তারপর একটা জায়গায় থেমেও তো কাঁদতে শুরু করে, কেননা ওর তো আর একটু এনার্জি ছিল না। ওর হাতে কন্ট্যাক্ট পেপারটা তখনও ছিল। দূর থেকে বাড়িটা ও দেখতে পেয়ে ওইখানে চলে যায়, কিন্তু সেটা ভিতর থেকে লক করা ছিল। তাই ও তো রিয়ংকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ওখানে ও বসে পড়ে। তারপর ও তো খেয়াল করে ওখানে কতগুলো খাবার রাখা আছে। ওভাবে এগুলো হয়তো ফকিরের জন্য রাখা হয়েছে। ওভাবে এগুলো ও হয়তো খেয়ে নিলে কোনো সমস্যা হবে না। ওর ভীষণ ক্ষুধাও লেগেছিল, কিন্তু ও পরে ওর মাইন্ডটা চেঞ্জ করে ফেলে, বলে আমার মতো একজন সেলিব্রিটি এই খাবার তো খেতে পারে না। এদিকে আমরা দেখি সবাই তো ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কেউই হিয়নের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, কেননা ওইখানে কোনো নেট ছিল না। এরপর আমরা দেখি ওইখানে তো অনেক রাত হয়ে যায়, কিন্তু কারোরই আসার কোনো খোঁজ নেই। ও তো অনেক বেশি টেনশন করতে থাকি যে রিয়ংয়ের আবার কিছু হলো নাকি। ও একটা শব্দ শুনে ওদিকে এগিয়ে যায়, আর গিয়ে দেখতে পায় যে রিয়ং তো ওখানে ভেসে আছে। এটা দেখে ও ভাবে মেয়েটা হয়তো স্ট্রেসে এখানে সুইসাইড করছে। আর তারপর কোনো কিছু না ভেবে ও তো ওখানে লাফ দেয়। আর তারপরে ওর কাছে গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলে দুজনেই চিল্লাতে থাকে। এদিকে হিয়নে সারাদিন না খাওয়ার জন্য প্রেশার ডাউন করে, আর ও তো জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর ও তো জ্ঞান হারিয়ে একেবারে পানির নিচে চলে যাচ্ছিল, কিন্তু ওকে তো বাঁচিয়ে ওর বাড়িতে নিয়ে আসে রিয়ং। আর তারপরে ওর তো ওখানে অনেক জ্বর চলে আসে। হিয়নের জ্ঞান ফিরলে ও তো দেখতে পায় ওর গায়ে কোনো কাপড় চোপড়ি নেই, শুধু একটা কাপড়েই ওর গা ঢাকা রয়েছে। হিয়ন তখন রিয়নকে বলতে থাকে তুমি এই কাজটা কিভাবে করলে? একটা ছেলে মানুষের ড্রেস এভাবে কিভাবে খুলে ফেলতে পারো তুমি? রিয়ন তো তখন বলে দেয় আমি চোখ বন্ধ করে তোমার ড্রেস চেঞ্জ করেছি। তখন ও তো বলে থাক তোমাকে আর কিছু বলতে হবে না। ও নিজেই খুব লজ্জা পাচ্ছিল। আর তারপর ওর সাথে আবারও ঝগড়া করতে শুরু করে দেয়। যখন ও ঝগড়া করতে শুরু করে ও তো মনে থাকে না ওর গায়ে কোনো কাপড়ই নেই। তারপর তাড়াতাড়ি করে ও তো ওর গাটা ঢেকে ফেলে। এরপর আমরা দেখি রিয়ং তো ওকে ওর দাদার কাপড়গুলো দিয়ে যায় আর বলে এটা পরে নেওয়ার জন্য। রিয়ং ওখান থেকে চলে যায়। আর এদিকে ওরা সবাই তো অনেক মজা পাচ্ছিল যে ওদের বস এখানে নেই। এরপর দেখা যায় রাতের বেলা হিয়ন তো অনেক ভয় পাচ্ছিল যে আশেপাশে হয়তো কেউ ওকে ফলো করছে। আর তারপর ও আস্তে আস্তে সবগুলো ক্যান্ডেল জ্বালাতে শুরু করে। ও তো ওখানে একটা ছায়াও দেখতে পেয়েছিল, ও ভীষণই ভয় পাচ্ছিল। আর তারপর ও তো আলমারির উপরে একটা সাপও দেখতে পায়। আর এরপর ও তো অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। রিয়ং ওখানে চলে আসলে ও তো বলে আলমারির উপরে সেই সাপ দেখেছে। তারপর আমরা দেখি এটা তো সাপ ছিল না, এটা জাস্ট একটা দড়ি ছিল। এটা দেখেই ও এতটা ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি যে রিয়ং তো বলে তুমি ঘুমিয়ে পড়ো। আর ও চলে যাচ্ছিল, কিন্তু হিয়ন তো ওর হাত ধরে ফেলে আর বলে তুমি প্লিজ আমার কাছে থাকো, আমার অনেক ভয় করছে। ও তো বলে তুমি একাই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর ও তো আবার ড্রামা করতে থাকে যে আমি কখনোই একা থাকিনি। এগুলো করতে করতে ও তো চলে যাচ্ছিল, কিন্তু জোরে করে ওর হাত টান দিলে ওরা দুজনের গায়ের উপর পড়ে যায়।
আর এদিকে অফিসের সবাই তো পার্টি করছিল, ওরা খুব ভালো এনজয় করছিল যে বস নেই। ওদের ভিতর ভিতর একটু টেনশন হলেও ওরা তো অনেক খুশি ছিল। এরপর আমরা দেখি যে রিয়ন তো ওখান থেকে উঠে চলে যায়, দুজনে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি যে রাতে হিয়ন তো রিয়নের ঘরের সামনে গিয়ে ওকে ডাকতে থাকে আর বলে আমার ভীষণ ভয় করছে, আমি কিছুতেই একা থাকতে পারবো না। তখন রিয়ন আর কি করবে বুঝতে না পেরে বলে ঠিক আছে, তুমি ভিতরে এসো। পরদিন সকালবেলা ওর ঘুম ভাঙলে ও দেখতে পায় ওর হাত তো একটা দড়ি দিয়ে বাঁধা আছে। আর তারপর ও তো ফ্রেশ হতে যায় আর ওর কুকুরটাও ওর দিকে তাকিয়েছিল। তখন আমরা দেখি হিয়ন তো বলতে থাকে আমিও তোমায় সুপারস্টার বানিয়ে দিব, আমি জানি তুমি এত হ্যান্ডসাম মানুষ আগে হয়তো দেখোনি, তার জন্য এরকম চেয়ে আছো। রিয়ন তো এটা দেখে হাসতে থাকে। আর এদিকে ডক্টর সাথে হিয়নের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আমরা দেখি সকালে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করলে ও তো কাউন্ট করে। রিয়ন ওর জন্য 5টা ডিশ রেডি করেছে, তখন ও বলে যে তুমি কেন 9টা ডিশ রেডি করনি। তখন রিয়ন বলে আমার কাছে যা ছিল আমি তাই করেছি। এরপর ও তো খাবারগুলো টেস্ট করতে থাকে আর খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি ছিল। ও তো অনেক খাবার খেয়ে ফেলে আর তারপর রোদের উপর গিয়ে শুয়ে পড়ে। এরপরে স্কিন কেয়ার করার জন্য ওর প্রোডাক্টগুলো দিতে বলে। ও গিয়ে দেখে সেখানে মাত্র 2টো প্রোডাক্ট রাখা আছে। ও তো মনে মনে কল্পনা করে যে আমি কতগুলো প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করে, আর এখন তো কিছুই করার নেই। আর ওর এরকম করা দেখে রিয়ন দূর থেকে ওকে দেখতেই থাকে যে ছেলেটা পাগল নাকি। ও বলে তুমি এভাবে কেন তাকিয়ে আছো। ও তো তখন কিছুই বলে না। এদিকে অফিসে অনেক ডিরেক্টররা ফোন করতে থাকে যে হিয়নকে কেন কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ওরা বলে যে সে পাহাড়ে বেড়াতে গেছে, তাই তার কোনো কন্ট্যাক্ট নেই। এরপর আমরা দেখি যে হিয়ন তো এবার ওর সাথে কথা বলার জন্য বসে পড়ে। ও যখনই কন্ট্যাক্ট পেপারটা বের করতে যাবে ওর তো মনে পড়ে যে ও ওটা ওখানেই রেখে চলে এসেছে। তারপর ও তোকে বুঝিয়ে বলতে যায়, কিন্তু তখন রিয়ন তো আয়নায় ওকে মুখ দেখায়, বলে তোমাকে খুবই ফানি দেখাচ্ছে। এরপর ও তো ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে ওর পিছন পিছন রিয়ন যায় আর গিয়ে বলে আমি তোমাকে টপ স্টার বানিয়ে দিব, শুধু তোমাকে আমার সাথে একটু হেল্প করতে হবে। আর তারপর ওর কাজে হেল্প করতে থাকে। রিয়ন বলে যে আমি এগুলো হতে চাই না, তাই তুমি এখান থেকে চলে যাও। হিয়ন ওকে বারবার বোঝাতে থাকে যে তুমি একটা মেয়ে এখানে কিভাবে থাকবে, আমি তোমার লাইফটা চেঞ্জ করে দিব। কিন্তু ও কিছুতেই রাজি হয় না। আর ওকে রাজি করানোর জন্য এদিকে ও তো সব কাজ করে দেয় আর রিয়ং এখানে বসে বসে দেখতে থাকে। তারপর ওর থেকে গ্লাভসটা খুলে নেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও। তখনই ও পড়ে যাচ্ছিল আর ওকে তো হিয়ন ধরে ফেলে আর ওরা কাছাকাছি চলে আসে। রিয়ন তখন সিরিয়াসভাবে ওকে এখান থেকে চলে যেতে বললে ও রাগ করে ওখান থেকে বের হয়ে আসে। কিছু দূর এসে ও তো মনে মনে চিন্তা করতে থাকে আমি অনেক সময় নষ্ট করেছি, তাই আরো সময় নষ্ট হলেও এই মেয়েকে তো আমি নিয়েই যাব। আর তারপর ও এগিয়ে গিয়ে দেখতে পায় ওখানে আরো একটা ছেলে এসেছে। এটা ছিল রিয়ং এর ফ্রেন্ড। এরপর আমরা দেখি হান তো হিয়নের টেবিলে বসে কথা বলছিল ফোনে, আর তখনই সেখানেও চলে আসে। তারপর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তোমরা এতদিন কি কি করেছো আমি সবই তো বুঝতে পারবো। তখন ও তো বলে আমরা কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। হিয়ন তো বুঝতে পারে আর তারপর ল্যাপটপ অন করলেই দেখতে পাই হান অন্য জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। এটা দেখে ও আরো বেশি রেগে যায় আর ওখান থেকে বের হয়ে যায়। ও তো রিহার্সাল দেখতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরেও ও তো কাজ করতে পারছিল না। ওর মাথায় শুধু রিয়ং এর কথাই ঘুরপাক খাচ্ছিল, কোনো কিছুই ওর ভালো লাগছিল না। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ওইখানে যখন রিয়নের ফ্রেন্ড ছিল তখন তো সেখানে ও গিয়েছিল আর তারপরে ও জানতে পারে সেদিন ও যে খাবারগুলো খেয়েছিল ওইগুলো ওই ছেলেই রেখেছিল। আর তারপরে ওইখানে রিয়ংকে কার্ড দিয়ে ও তো ওই ছেলেটাকে সাথে করে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলে একটা মেয়েকে পেয়ে এভাবে কেন বাসায় আসো। আর তারপর ওরা তো খুব ফানিভাবে ফাইট করতে থাকে। এগুলো ভেবে ওর আবারও অনেক রাগ হয় আর রিয়ং এর জন্য ওর অনেক টেনশন হয়। কোনো কাজেই ও মন দিতে পারে না, সবার উপরে শুধু রাগারাগি করতে থাকে। কেউ তো ভালো করে কিছু বুঝতেই পারে না ওর কি হয়েছে। হিয়ন তো রিহার্সাল দেখছিল, কিন্তু তারপর ওর তো সন্দেহ হয় যে ওইখানকার শপের ওই লোকটা আবার ওর ফ্রেন্ড আবার এই লয়ার, এরা সবাই তো মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে আছে। যে করে হোক রিয়ংকে ওকে বাঁচাতেই হবে। আর তারপর বারবার ফোনটা চেক করতে থাকে যে ওকে ফোন করেছে কিনা। এরপর আমরা দেখি ও সব সময় এটা চেক করে মেয়েটাকে ফোন করেছে কিনা।
কিনা। রিয়ং এর জন্য ও তো অপেক্ষা করতে করতে একেবারে পাগলের মতো হয়ে যায়। আর তারপর ও তো চিল্লাতে শুরু করে। ও কিছুতেই আর সহ্য করতে পারছিল না। এরপর ও যখন অফিসে বসে কথা বলছিল, ও তো তখন টিভিতে একটা নিউজ দেখতে পায় পাহাড়ের ওই সাইডটাতে অনেক বেশি বৃষ্টিপাত হবে, আর এতে করে পাহাড়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমরা দেখি যে সত্যি অনেক বৃষ্টি হতে থাকে। আর এদিকে রিয়ং ওর ডক্টর সাথে বসেছিল, ও অনেক ভয় পাচ্ছিল। তখনই ও একটা ছায়া দেখতে পায়। এটা দেখে ও তো চিল্লাতে শুরু করে। আর তারপর ও তো দেখতে পায় এটা আর কেউই নয়, এটা তো হিয়ন ছিল। হিয়ন আসা মাত্রই ডক্টর ওর কাছে ছুটে যায়। তারপরে আমরা দেখি যে রিয়ং তো ওকে গিয়ে হাগ করে। এই পরিস্থিতিতে ও আসলেই অনেক বেশি ভয় পাচ্ছিল। হিয়ন তো সাথে করে রিয়ংকে নিয়ে আসে, আর ও তো অনেক বেশি খুশি থাকে ওকে আনতে পেরে। আর তারপর ও তো এই গাড়ির দরজাটা নিজে খুলে, যেটা সর্বপ্রথম হয়েছে। ও কারোর জন্য এমনটা করেনি, আর কারোর সাথে ইমোশনালি ও কখনো কথাও বলে না। আর ওর এই হাগের কথা ও তো আবার জিজ্ঞেস করে যে আমাকে হাগ করে তোমার কেমন লেগেছিল। আর তখন সবাই তো ওদের দুজনকেই দেখতে থাকে। হিয়ন এমনটা আগে কখনোই করেনি। সাথে করে ও তো ডক্টরকেও নিয়ে আসে। আর অফিসে এসে ও এমনভাবে কথা বলে যে যেটা দেখে সবাই অনেক অবাক হয় যে হিয়ন এভাবেও কথা বলতে পারে। হান তোকে টানতে টানতে নিয়ে যায় আর বলে তুমি এগুলো কি করছো, তোমার পার্সোনালিটির সাথে এগুলো তো ম্যাচই করছে না, তুমি ওকে সুপারস্টার তাহলে বানাবে কিভাবে। তখন ও তো বলে যে কথাটা তো ঠিকই বলেছে, তাই ওকে এত ইমোশনালি কথা বলা যাবে না। এদিকে হান তো বারবার ওকে মনে করিয়ে দেয় যে এত ইমোশনালি কথা বলা যাবে না। আর এরপর আমরা দেখি যে হান তো রিয়ংকে বলে দেয় যে আমার বস আগে কখনোই এরকম কথা বলেনি কারোর সাথে, ফার্স্ট টাইম তোমার সাথে এইভাবেই কথা বলছে, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটা আছে। ও যখন এইভাবে কথা বলছিল হিয়ং তো তখন চলে আসে আর ওর হাত ছেড়ে দিয়ে নিজে হাতটা ধরে, বলে তোমার হাতটা এভাবে কেউই ধরতে পারবে না। হিয়ং তো রিয়ংকে আরো বলে তুমি অন্যান্য ছেলেদের দিকে বেশি একটা তাকিও না, তাহলে তোমার সমস্যা হবে। এরপর ও তো ওকে স্টুডিওর দিকে নিয়ে যায় আর একটা মিউজিক ভিডিও করার জন্য ওকে রাজি করে, কিন্তু কোম্পানির কন্ট্রাক্ট পেপারে ওকে সাইন করানো সম্ভব হয় না। হিয়ন তো রিয়ং এর একটা ফটোশুট করতে বলে, আর তারপরে ও তো বসে বসে শুধু ওকেই দেখতে থাকে। ওর এই ন্যাচারাল বিউটিতে ও একেবারে মুগ্ধ। আর তারপরে হিয়ন ওর জন্য একটা ফ্ল্যাটও দিয়ে দেয় আর এরপর নিজের বাসায় পৌঁছে যায়। রিয়ং এর তো এই ফ্ল্যাটটা অনেক বেশি পছন্দ হয়। আর তারপর ও গিয়ে দেখতে পায় ওখানে অনেক বিউটি প্রোডাক্ট আগে থেকেই রাখা আছে। তারপরে বেডে গিয়ে ও শুয়ে পড়ে, সেখানে ও ওর দাদার ছবিটাও রাখে। এরপর আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন সকাল হলেই ওকে ফোন করে স্টুডিওতে যাওয়ার জন্য, কিন্তু তখন রিয়ং বলে যে ও ব্রেকফাস্ট রেডি করেছে। আর তারপরে ও তো ফ্ল্যাটে চলে আসে আর বলে যে এগুলো করার কি দরকার ছিল, আমরা বাইরেই খেয়ে নিতাম। কিন্তু ও তো এই খাবারগুলো খাওয়ার জন্য বসে পড়ে। এগুলো অনেক বেশি ইয়ামি ছিল। আর আজকেও মাত্র 5টা আইটেম ছিল, 9টা আইটেম তো ছিল না। রিয়ন তো বলে আসলে ওই লয়ারটা সসও কাউন্ট করেছিল, যার জন্য সে 9টা ডিশ বলেছে। এগুলো জানার পরে অফিসে এসে ও তো পাগলের মতো হাসতে থাকে যে ও পাগলের মতো এতদিন 5টা আইটেমই ভাবছিল। আর ওকে এরকম হাসতে দেখেই সবাই তো অবাক হয়ে যায়। আর লয়ারটাও জানতে পারে যে রিয়ং ওই কোম্পানির সাথে কাজ করছে। তারপরে ওইখানকার মেয়েরা তো রিয়ং এর উপর অনেক বেশি জেলাস হয়ে যায় যে ওকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তার জন্য মেয়েগুলো ওকে কোথায় নিয়ে যায়। এটা জানার পরে হিয়ন তো ওখানে এসে দেখে ওরা কেউই ওখানে ছিল না। ও দৌড়তে দৌড়তে রুফটপে যায় আর গিয়ে দেখতে পাই সেখানে তো অন্য ঘটনা। রিয়ং সব মেয়েদের এতই প্রশংসা করছে, সবাই তো ওর মোটামুটি ফ্রেন্ড হয়ে গিয়েছে আর সবাই অনেক খুশি। হিয়ন তো ওর এরকম আচরণ দেখে বেশ অবাক হয়। তারপরে ও বাসায় এসে ভাবতে থাকে মেয়েটার জন্য ওর এত কেয়ার কেন হচ্ছে, ওর পার্সোনালিটির সাথে এগুলো তো শ্যুট করে না, তার জন্য ও তো ওর মনটাকে পেতে ফেলে আর আবার আগের মতো আচরণ করতে থাকে। সকালে হানকে পাঠায় স্টুডিওতে আনার জন্য, সে নিজে আসে না। হান তো ওকে স্টুডিও পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর অফিসে এসেও ও অনেক রুড আচরণ করে। হান তো রিয়ংকে বলতে থাকে আমার বস এরকম ছিল না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে সে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর অফিসে এসেও ও দেখতে পায় নিজের মনটাকে হিয়ন অনেকভাবে আটকানোর চেষ্টা
চেষ্টা করছে, কিন্তু ফাইনালি ও তো এরকম আর পারে না, তাই ছুটে চলে যায় ওর সাথে কথা বলার জন্য। হান্ত ওকে ধরে রাখে, বলে তোমার মনকে বাঁধতে হবে। এরপর আমরা দেখি ওইখানে তো ওই লয়ারটা চলে আসে আর বলে তুমি মেয়েটাকে ফাঁসিয়েছো, না হলে ও কিছুতেই তোমার সাথে কাজ করতো না। আর তারপরে দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এরপর আমরা রিয়ংকে দেখি, ও তো রিহার্সাল করতে থাকে। ওর আসলে একটা মিউজিক ভিডিও হবে আর তারই রিহার্সাল এখানে চলতে থাকে। আর সবাই তো মোটামুটি ওর খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়, সব মেয়েরাও ওর অনেক ক্লোজ হয়ে যায়। আর এদিকে আমরা দেখি যে হিয়ন তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর তারপর ওর যখনই মনে হয় ও তো কথা বলতে যাবে, তাই ও ছুটতে থাকে কথা বলার জন্য। কিন্তু কিছু দূর গিয়েই ওরা তো লুকিয়ে পড়ে, কেননা ওরা দেখতে পায় যে ওরা সবাই ছোট ড্রেস পরে কোথাও একটা ঘুরতে যাচ্ছে। এটা দেখার পরে হিয়নের তো অনেক বেশি রাগ হয় যে ওর কাছে পারমিশন না নিয়ে ওরা এগুলো কি করছে। ও তো খুব জেলাস ফিল করতে থাকে আর বলতে থাকে আসলে ও অনেক প্রিটি, আর ওর খেয়ালে একেবারে হারিয়ে যায়। আর এই লয়ারটাও উপর থেকে এগুলো দেখতে পায়। এরপর আমরা দেখি যে রিয়ং তো বাসে চলে আসে আর তারপর হিয়নকে টেক্সট করতে যায়, তুমি হয়তো অনেক বিজি থাকবে। এগুলো বলতে বলতে ওর কাছে কল চলে আসে। তখন ও তো বলে আসলে আমি একটু বিজি ছিলাম। ও নিজের মনটাকে আসলে আটকে রাখতে পারে না, ওর থেকে কথা বলা বন্ধ করতে পারে না। হিয়ন বলে তোমার ওখানে একটা ট্যাব রাখা আছে, আর সেখানে ও ভিডিও কল করে। আর তারপর ওকে তো বড় স্ক্রিনে দেখতে থাকে আর হাসতে থাকে। এরপর আমরা দেখি ও তো বলে তুমি হয়তো অনেক বিজি। এগুলো বলতে বলতে তখনই কেউ একজন কলিং বেল বাজায়। আর তারপর ও তো দরজা খোলার জন্য ওইদিকেই যাচ্ছিল। আর হিয়ন তখন ওর ফোনে ফোন করে আর অনেক জোরে শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি ও তো ফ্ল্যাটের কাছে যায় আর অনেক ভয় পাচ্ছিল যে হয়তো ওর কোনো বিপদ হয়ে যাবে। আর তার জন্য নিজেই লকটাকে খুলে ফেলে। আর দরজা খুলতেই ও ওখানে রিয়ংকে দেখে আর অনেক বেশি ভয় পেয়ে যাওয়ায় ওকে হাক করে, বলে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি কি ঠিক আছো কিনা। রিয়ং বলে আমি একদম ঠিক আছি। আর তারপর ও তো অনেক রেগে যায়, বলে হঠাৎ তুমি এভাবে দরজা খুলতে পারো না, যদি অন্য কেউ আসতো তখন তুমি কি করতে, না চেক করে তুমি কখনোই দরজা এভাবে খুলবে না, তুমি একেবারেই মূর্খ টাইপের একটা মেয়ে। এই কথাটা শুনতে ওর তো একেবারে রাগ হয়ে যায়, কিন্তু হিয়ন তো এটা সামলে নেয় আর তারপরে ওকে তো পানি খেতে দেয়। তারপর আমরা দেখি ও তো একটু স্বস্তি পেল। রিয়ং বলে যে তোমার এত টেনশনের কি কারণ আছে, তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করো। তারপর ও যখন চলে যাচ্ছিল হিয়ন তো ওর হাতটা চেপে ধরে, আর ওর হাতটা ধরতেই ওর তো হার্টবিট একেবারে বেড়ে যায়। তাড়াতাড়ি ওখান থেকে ও বেরিয়ে যায়। ওর ফিলিংসটা ও বুঝতে পারছিল যে ওর মধ্যে কিছু একটা আলাদা ফিলিংস চলছে। হিয়ন তো গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। আর এরপর আমরা রিয়নের ওই ফ্রেন্ডকে দেখি যে ওকে ফলো করছিল আর ওই কলিং বেলটা বাজিয়ে এসেছিল। পরদিন সকালবেলা হিয়ন তো ওর অফিসে যায় আর গিয়ে দেখতে পায় ওর সেক্রেটারি তো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। রিয়নের অনেক বড় একটা ছবি ওর অফিসে লাগিয়ে দিয়েছে। তারপরে ও তো ওর সেক্রেটারিকে ফোন করে। তখন ছেলেটা বলে যে এই মেয়েটারই খুব প্রয়োজন তোমার, তাই এটাই আমি ওখানে লাগিয়ে দিয়েছি। রিয়ন তখন ওর সাথেই ছিল, ও তো এই কথাটা শুনতে পায়। এরপর আমরা দেখি যে হিয়ন তো ওকে একটা নতুন ফোন গিফট করে আর এটা হানের দিয়েই ও কিনিয়ে নেয়। এরপর আমরা দেখি যে রিহার্সাল তো এদিকে চলতে থাকে, কিন্তু রিয়নের তো তখন শুধু হিয়নের কথাই মনে পড়ছিল। ও শুধু হিয়নের কথাই ভেবে যাচ্ছিল যে ওরা দুজন দুজনের কত কাছে চলে এসেছিল। এইসব ভাবতে ভাবতেই তখন ওখানে ওই লয়ারটা চলে আসে আর এসে বলে তোমার সাথে আমরা কথা বলবো। রিয়ন তো না করতে পারে না, আর তখন ওর ফ্রেন্ডও ওর সাথেই ছিল। লয়ারটা তো ওর কাছে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে হিয়নের বিষয়ে, বলে ও তোমাকে নিশ্চয়ই ব্ল্যাকমেল করছে, আমি তোমায় অনেক ভালো সুপারস্টার বানিয়ে দিব। আর পিছন থেকে সেখানে তো হিয়ন চলে আসে। হিয়ন এসে বলে এখানে কি আমার বিষয়ে কোনো কথা হচ্ছে নাকি। আর তারপর ওর ফ্রেন্ড তো ওকে দেখেই উঠে পড়ে আর ভয় পেয়ে যায়। আর এরপর হিয়ন তো রিয়নের কাছে গিয়ে বসে। তারপর ও তো বলতে থাকে তোমরা কি করছো সেগুলো সবই আমার জানা হয়েছে। আর একই দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলে ওরা সবাই একটু ভয় পেয়ে যায়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি, ও তো সিসি ক্যামেরাতে দেখতে পেয়েছিল। আর এছাড়া ও এটাও দেখতে পায় ওরা দুজন কন্ট্যাক্ট করছে। এগুলো রিয়নের সামনে ও সবই বলে দেয়, এতে করে ওরা তো ভয় পেয়ে যায়।
আর এই কথাগুলো লুকানোর চেষ্টা করে, কিন্তু এতে করে তো কাজ হয় না। রিয়ন সবকিছুই জেনে যায়। ওদের সাথে কথা বলা হয়ে গেলে এরা দুজন বাইরে বের হয়ে আসে, আর তারপর ওরা গাড়ির মধ্যে কথা বলতে থাকে। রিয়ন তো জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমায় পছন্দ করো নাকি? তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তখন হিয়ন বলে, এরকম কিছুই নয়, বলেই ওর ফেসে ও টাচ করতে থাকে। আর তখন রিয়ন ওকে ফিরিয়ে দেয়। রিয়ন ভাবে ওর সাথে কন্ট্যাক্ট করার জন্যই হয়তো ওকে পছন্দ করে। এদিকে হিয়ন তো অনেক বেশি রেগে যায়, আর তারপর ও ডক্টরের কাছে যায়। গিয়ে এগুলো আবার বলতে থাকে। ডক্টরের মাথা তো প্রায় শেষ হয়ে গিয়েছে। ওর এত কথা শুনতে শুনতে বেচারার অবস্থা অনেক খারাপ। ডক্টর দেখানো হয়ে গেলে ও বাইরে বের হয়ে আসলে বাইরে থেকেই রিয়নকে ও দেখতে পায়, আর জানালা দিয়ে ও বারবার ওর দিকে দেখার চেষ্টা করে। আর ওর এই হাসিটাতে ও আবারও যেন ফিদা হয়ে যায়। ও নিজের মাইন্ডকে আটকে রাখার চেষ্টা করে। এরপর রিয়ং তো হিয়নকে টিভিতে দেখে। ও বুঝতে পারে সত্যি ও অনেক ফেমাস, আর ওর পেছনে অনেক মেয়েরাই ঘুরঘুর করে, কিন্তু ও কাউকেই পাত্তা দেয় না। রিয়ং তো বুঝতে পারে হিয়ন শুধুমাত্র ওর সাথে এতটা ফ্রি আর ওকে এতটা পছন্দ করে, কিন্তু তারপরেও ওখানকার ছেলেদের কথা শুনে ওর মাইন্ড তো একেবারেই চেঞ্জ হয়ে যায়। ওরা বলে আমাদের বস কাউকেই পছন্দ করে না, কাজের জন্যই সবার সাথে এরকম আচরণ করে। ও ভাবে আর 5টা মেয়ের মতো হয়তো ওর সাথে এমন করে। এরপর ও ফ্রেন্ডদের সাথে বাইরে যাচ্ছিল, আর হিয়ন উপর থেকে ওকে দেখতে পায়। একটা ছেলে ওকে টাচ করতে গেলে এটা দেখে ওর তো অনেক জেলাসি হচ্ছিল। আর এরপর আমরা দেখি রিয়নও উপরের দিকে তাকায়, আর এতে করে ওদের তো আই কন্ট্যাক্ট হয়। দূর থেকে দুজন দুজনকে শুধু দেখতে থাকে। রিয়ংকে বাড়ি যেতে দেখে হিয়নের তো অনেক বেশি টেনশন হচ্ছিল। ও শুধু উল্টো পাল্টা ভাবছিল যে মেয়েটার কোনো ক্ষতি না হয়ে যায়। হয়তো কেউ ওর কাছে আসার চেষ্টা করছে, কিন্তু ও প্রোটেক্ট করতে পারছে না। এগুলো ভাবতে ভাবতেই ও তো ওখান থেকে বেরিয়ে পড়ে, আর তারপরে নিজেকে আবার আটকে ফেলে। বলে ও তো আমাকে না বলেই চলে গিয়েছে, তাহলে আমি কেন এত টেনশন করব? একই জায়গায় দাঁড়িয়ে ও কি করবে বুঝতেই পারছিল না। এদিকে বসের এই অবস্থা দেখে হানির তো অনেক বেশি টেনশন হচ্ছিল, কিন্তু এদিকে হিয়ন তো অনেক বেশি রেগেছিল। ও বলছিল যে মেয়েটা আমাকে কোনো টেক কেয়ার করে না, আমার বিষয়ে কোনো ভাবেই না, কিন্তু ওর বারবার এগুলোই মনে হচ্ছিল হয়তো ও কোনো বিপদে পড়বে। এরপর আমরা দেখি রিয়ন তো বাসায় ফিরে আসে, আর তারপর চেক করতে থাকে যে ওর কোনো কল এসেছে কিনা, কিন্তু কেউই তো ওকে ফোন করেনি। এরপর আমরা দেখি যে ওরা সবাই তো রিহার্সাল করছিল, আর সেখানে হিয়নও আসে। হিয়ন তো যখনই রিয়ংকে দেখে ওকে তো একেবারে এঞ্জেলের মতো লাগছিল। ওর চোখটাকে ও কোনো রকম সরিয়ে নেয়, তারপরেও ওকে ইগনোর করতে থাকে। এটা তো রিয়ন বুঝতে পারে যে ওকে ও ইগনোর করছে। রিহার্সেল করা শেষ হয়ে গেলে ও তো বাইরে বের হয়ে আসে, আর ওর হাতটাকে ধরে ফেলে। তখন ও তো বলে আমি আসলে অনেক বিজি, তাই তোমার সাথে কথা বলতে পারছি না। এদিকে ওর অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, ওর হার্টবিট একেবারেই বেড়ে গিয়েছিল। তারপরে যাওয়ার সময় ওর মাথায় আলতো করে হাতটা বুলিয়ে দিয়ে চলে যায়। আর এরপর এই সাইডে এসে ও তো আফসোস করতে থাকে ও এটা কি করে ফেললো। আর তারপর ওর হাতকে তো বলতে থাকে আমার পারমিশন ছাড়া তুমি এটা কি করলে। উপর থেকে সবকিছুই হান দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ও তো ওকে গিয়ে বলতে থাকে তুমি তো রিয়ংকে অনেক ভালোবাসো, ফার্স্টে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আর তারপর ওকে তো পটানোর জন্য তোমাকে জেন্টালম্যান হতে হবে। এদিকে ওদের তো শুটিং চলছিল, এই গানটার রিলিজ করা হবে, আর সেটারই শুটিং চলছে। আর এদিকে ওর ক্লাস নিচ্ছে হান তোকে বোঝাচ্ছে কিভাবে জেন্টলম্যান হতে হয়, আর কালকেই ওদেরকে ডেটে পাঠানোর চিন্তা করে। রিয়ন তো শুটিং এর সময় শুধু হিয়নের কথাই ভেবে যাচ্ছিল, ওর কথাই মনে হচ্ছিল। শুটিং শেষ হয়ে গেলে ও তো আর নিজেকে আটকে রাখতে পারে না। ও ভাবে যেভাবেই হোক কথা বলতে হবে, কিন্তু কিভাবে কথা বলবে ও বুঝতে পারছে না। তখনই ওর গ্রাম থেকে ওর কাছে ফোন আসে। ওর ওই ফ্রেন্ড তো ওকে তাড়াতাড়ি গ্রামে যেতে বলে। এরপর আমরা দেখি রিয়ন তো কতগুলো খাবার নিয়ে হিয়নের সাথে দেখা করতে যায়। রিয়নের আসার ভাব শুনে ও তো তাড়াতাড়ি দরজার সামনে যায়, আর বলে আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো। রিয়ন তো অনেক বেশি এবার রেগে যায়, বলে তুমি ব্যস্তই থাকো, তোমার সাথে আর কথা নেই। তারপরে ওকে ওই খাবারগুলো দিয়ে ও ওখান থেকে চলে যায়। রিয়ন তো দেখতে পায় ওর ফেভারিট খাবারগুলো ও নিয়ে এসেছিল, তখন তো ওর অনেক খারাপ লাগতে থাকে। এরপর আমরা দেখি হান্ত বলে তোমার এই অ্যাগ্রেসিভ আচরণ বাদ দিতে হবে, ভালো করে ব্যবহার করতে হবে।
যাতে করে মেয়েরা তোমায় পছন্দ করে। তাছাড়া ওকে আরো অনেক কিছুই শিখিয়ে দেয়। আর এইদিকে রিয়ন তো অনেক মন খারাপ করে আর দেখে পিছন থেকে ওকে সে দেখছেও না। তারপর ও ভাবতে থাকে সেলিব্রিটি লাইফ আর ওর লাইফটা আসলেই অনেক ভিন্ন। এরপর সকাল হলে রিয়ন তো দেখতে পায় কেউ একজন ওর দরজায় এসেছে। ও ভেতর থেকে দেখতে পায় কেউ কতগুলো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললে ও তো দেখতে পায় এটা আর কেউই নয়, এটা তো আমাদের হিয়নি ছিল। সে সব কিছু মেনটেন করে এখানে চলে এসেছে। আর তারপর গাড়িতে করে ওরা তো একটা রেস্তোরাঁর দিকেই যাচ্ছিল। তখন আমরা দেখি রিয়ং তো এই ফুলগুলো একসেপ্ট করেনি। গাছেই ফুল ভালো মানায়, তার জন্য এই ফুলগুলো ও নেয়নি। এরপর গাড়ি থেকে নেমে ও তো দরজা খুলতে যায়, কিন্তু তার আগে রিয়ন দরজা খুলে ফেলে আর ও এখানেও ফেইল হয়ে যায়। এই নাম্বারেও ও সাকসেস হতে পারে না। আর তারপর আমরা দেখি রেস্তোরাঁর দরজাটাও ও খোলে, যেটা খোলার কথা ছিল হিয়নের, আর এটাতেও বাচ্চারা ফেল হয়ে যায়। এরপর আমরা দেখি যে চেয়ার টানার কথাও ওরই ছিল, কিন্তু রিয়ন চেয়ার টানতে গেলে এবার তো ও এরকমটা করতে দেয় না, ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয়। আর এটাও ওর জন্য ফেইলই হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো ওই চেয়ারে বসে না। হিয়ন তো ওকে বলতে থাকে এইরকম ডেটে আমি আজ ফার্স্ট এসেছি, তাই কিছু উল্টোপাল্টা হলে তুমি ক্ষমা করে দিও। আর ওকে খাবার অর্ডার করতে বলে। তখন দেখা যায় ও তো এখানকার কোনো কিছুই ভালো চিনতো না, তার জন্য হিয়নকেই সব কিছু অর্ডার করতে হয়। কিন্তু ও তো শুধুমাত্র রিয়নকে দেখেই যাচ্ছিল। আজ কতদিন যাবৎ ও তো শুধু ইগনোরই করছে, তাই ভালো করে মেয়েটাকে ও দেখতেও পায়নি। আর হানের শিখিয়ে দেওয়া সব পয়েন্টগুলো ও ইউজ করতে থাকে। এরপর আমরা দেখি যে রিয়ন তো বলতে থাকে আমি আমার গ্রামে ফিরে যাব। এটা শোনার সাথে সাথে ওর ব্রেন তো আর কাজ করে না, আর ওর ডেটটাও মাটি হয়ে যায়। এরপর দেখা যায় খাবার খাওয়া শেষ হয়ে গেলে রিয়ন তো খাবারের টাকা দিতে যায়। আসলে রিয়ন ভাবে যে ওর কন্ট্রাক্টে সাইন করার জন্য ওকে এখানে আনা হয়েছে, কিন্তু এই বিলটা তো পরে হিয়নি পে করে। কিন্তু বেচারার তো অনেক মন খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি যে গাড়িতে ওঠার আগেও ও কিছু একটা বলতে চায়। হেমন্ত বলে তুমি আর একটাও কথা বলো না, তুমি চলেই যেও। এরপরে হেমন্ত বলে আমি জানি তুমি অনেক প্রিটি, আর তার জন্যই তোমার উপরে আমি এতটা আটকে যাই। তারপরে ওকে কোনো কথা না বলতে দিয়ে ও তো গাড়িতে ওকে তুলে নেয়। আর ওকে নামিয়ে দিয়ে সে বাসায় এসে ও তো রীতিমতো কান্না করতে শুরু করে দেয় যে ও তো লাইফে কখনোই এইরকম ফেল হয়নি, ফার্স্ট টাইম ও এরকম ফেল হয়েছে। আর হানকে ও বকতে থাকে, বলে তোমার জন্যই এমন হয়েছে। অফিসে এসে ও তো স্যাড সং শুনতে থাকে, যে গানগুলো ও আগে একেবারেই পছন্দ করতো না। আর এগুলো ওর তো এখন অনেক বেশি ভালো লাগে। ও কোনো কাজেই ফোকাস করতে পারছিল না। তারপরে ও তো ওর ওই ফোনটাকে পার্সেল করে ওর গ্রামে পাঠিয়ে দেয়, যাতে করে রিয়ং ওকে ফোন করতে পারে। কিন্তু রিয়ং তো ওকে কোনো ফোনই করে না। এটার পরে ও আরো বেশি রেগে যায় আর আরো বেশি কষ্ট পেতে থাকে। ও কি করবে বুঝতেই পারে না। সারাদিন পাগলের মতো শুধু চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে। নিজের মাইন্ডকে ও কন্ট্রোল করতে পারে না। আর সব জায়গাতে ও শুধুমাত্র রিয়ংকে ইমেজ করতে থাকে, যে সব জায়গাতেই শুধু রিয়ংই আছে, কিন্তু রিয়ং তো সেখানে ছিল না। রিয়ংকে আসলে ও অনেক বেশি ভালোবাসতো। তারপরে ও কোনো কিছু বাদ বিচার না করেই দৌড়তে থাকে। ও তো আজকে ওই গ্রামে যাবে আর রিয়ংকে ও আবার নিয়ে আসবে। হান তো কোনো রকম ওকে আটকে রাখে আর ওকে অনেক কথা বলে তুমি গেলে ও ভাবে তুমি ওকে ফোর্স করছো, এরকমটা করার দরকার নেই, মেয়েদের মন বুঝতে হবে। ও তো বলে তোমার জন্যই এমন হয়েছে, কিন্তু ও কোনো কথা না শুনেই দৌড় দেয়। আর তারপর গাড়ি নিয়ে পৌঁছে যায় ওর ওই গ্রামে। আজকে ও তো মনের কথা বলেই দিবে, হানের জন্য ও কিছু বলতে পারেনি। তারপর আমরা দেখি ও তো দৌড়তে থাকে। ও দৌড়তে দৌড়তে পাহাড়ের উপরের দিকে উঠে। ও আর একটা মিনিটও নষ্ট করতে চায় না। সেখানে গিয়েও দেখতে পাই সেখানে কেউই ছিল না। রিয়ংয়ের ঘর একেবারে ফাঁকা ছিল। ও এখান থেকেও চলে গিয়েছে। পাস্টের ঘটনা আমরা দেখতে পাই। রিয়ং তো ওর আন্টির কাছে চলে গিয়েছে। আর তারপরে ও ওখান থেকে যাওয়ার আগে হিয়ংকে একবার ফোন করতে চেয়েছিল, কিন্তু ওর ফ্রেন্ড তো এটা করতে দেয়নি। বলে যে এই ছেলে তো তোমার লেভেলের নয়, সে একজন সেলিব্রিটি আর তুমি একজন সাধারণ মেয়ে, তাই তুমি সাধারণভাবে
বসবাস করার কথা চিন্তা করো। আর তারপর সে তো ওখান থেকে চলে গিয়েছিল। এরপর আমরা দেখি এদিকে বেচারার অবস্থা অনেক খারাপ, মাথার উপরে যেন ওর একেবারে আকাশটা ভেঙে পড়েছে। অন্ধকারে ও বসেছিল। হান্ত তখন এসে লাইট জ্বালিয়ে দেয় আর বলে, তুমি এইভাবে কেন বসে আছো? এরকম বসে থাকলে তো চলবে না, মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আর তারপর ও তো আবার ডক্টরের কাছে আসে আর এসে সব কথা বলতে থাকে, কিন্তু ডক্টর তো তখন গেম খেলছিল, ওর কথার কোনো পাত্তাই দিচ্ছিল না। কিন্তু ও এখন একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে, সত্যি ও খুব ডিপ্রেশনের মধ্যে আছে। ডক্টর বুঝতে পারে। এরপর যখন বাইরে বের হয়ে আসে আমরা তো পিছনে রিয়ংকে দেখতে পাই। রিয়ংও সেম এই জায়গাতেই ছিল, ওর আন্টিও সিওলেই থাকতো আর ও এখানে ওর আন্টির সাথে রেস্তোরাঁয় কাজ করে। রিয়ংয়ের আসলে কেউই ছিল না, তাই ও আন্টির সাথে এখানে চলে আসে। ওর আন্টিও চায়নি মেয়েটা একা একা ওই পাহাড়ে বাস করুক, তার জন্যই সে ওকে এখানে নিয়ে এসেছে। তারপর একটা কাজে বাইরে পাঠালে ও তো বাইরে বের হয়, আর তখনই পাশ দিয়ে ওখানে হিয়ন চলে যায়, কিন্তু ওদের কারোর সাথে কারো দেখা হয় না। বাসায় ফিরেও ও তো চিন্তা করতে থাকে যে রিয়ং কোথায় আছে, যে আমাকে ফোনও করতে পারছে না। এরপর আমরা দেখি হানকে তো ও রুম থেকে বের করে দিয়েছে। তারপরে ও রুমের মধ্যে একা একাই কান্না করতে থাকে। হানের জন্যই মনের কথাও বলতে পারেনি। আর এরপর ও তো ওখানে অনেক কিছুই নষ্ট করে ফেলে, বেচারা কাঁদতে কাঁদতে একেবারে 12টা বাজিয়ে ফেলে। আর ও কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি যে ওকে পছন্দ করি এটা তো আমি বলতেও পারলাম না। তারপর হান তো সেখানে এসে ওকে সান্ত্বনা দেয়, বলে তুমি আর কান্না করো না, নিশ্চয়ই ওকে খুঁজে পাওয়া যাবে। ওর এতটুকু সান্ত্বনা পাওয়াতে ও তো হানের 12টা বাজিয়ে দেয়। ও সবসময় ওকে লাইনে রাখে যাতে করে ওর সময়টা কেটে যায়। এতে করে হান অনেক বিরক্ত হয়ে যায়। এরপর আমরা রিয়ংকে দেখি, ও তো রেস্টুরেন্টেই কাজ করছিল, আর তখন ও দেখতে পায় যে টিভিতে ওরই ওই গানটা চলছে। আর ওখানকার স্কুলের মেয়েগুলো ওকে দেখে চিনে ফেলে যে তুমিও এই গানে নিশ্চয়ই পারফরমেন্স করেছো। আর ডক্টরও তখন ওই রেস্টুরেন্টেই ছিল। তখনই হিয়ন ওর কাছে ফোন করে আর ওর মাথা খেতে থাকে। ডক্টর পাগলের মতো বাইরে গিয়ে আচরণ করতে থাকে, ছেলেটা আমায় একেবারে শেষ করে দিবে। আর তারপর সে তো সিদ্ধান্ত নেয় হিয়নকে আজ কিছুতেই সে ছাড়বে না, আর মনের যত কথা আছে সে বলে দিবে। কিন্তু যাওয়ার পরে ওর অবস্থা দেখে বেচারারও অনেক দয়া হয়, তাই সে কিছু বলতে পারে না আর বলে তোমার কি হয়েছে। তখন ওর এটা জিজ্ঞেস করতে না করতে ও তো কান্না করতে শুরু করে দেয়। ও আসলে রিয়ংকে অনেক বেশি মিস করে, তার জন্য ওর সময়টা একেবারেই খারাপ যাচ্ছে। ও কিছুতেই ভালো সময়ের সম্মুখীন হতে পারছে না, ও কিছুতেই ওর ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছে না। এদিকে আমরা দেখি যে রিয়ন তো হিয়নের মতো কাউকে দেখতে পায়, আর তারপর তার পিছু পিছু ছুটতে থাকে। আর তখনই ও দেখে এটা অন্য একটা লোক ছিল। আর তারপর যখনই সে ঘুরে দাঁড়ায় সে দেখতে পায় ওখানে হিয়ন এসেছে। হিয়ন তো ফার্স্টে ওকে দেখে বিশ্বাসই করতে পারছিল না, সে রিয়নকে দেখতে পাচ্ছে। আর রিয়নও কিছুতে বিশ্বাস করতে পারছিল না ও কার সামনে দাঁড়িয়ে আছে। আর এভাবেই ওরা কত সময় দাঁড়িয়ে থাকে। এরপর সেখানে কিছুক্ষণ পর ডক্টর চলে আসে। ডক্টরকে ও বলতে থাকে, সত্যি বলো তো আমার সামনে কেউ আছে কিনা। ডক্টর তো বলে হ্যাঁ, এখানে একটা প্রিটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন ও বুঝতে পারে সত্যি ও তো ওর ভালোবাসাকে দেখতে পাচ্ছে। ডক্টরকে সরিয়ে দিয়ে ও তো রিয়ংয়ের কাছে যায় আর তারপর বলে যে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে। এরপর ওরা দুজন একটা লেকের কাছে এসে কথা বলতে থাকে। তখন আমরা দেখি যে হিয়ন কিছু একটা বলতে যাবে, তখন রিয়ন বলে তুমি আজ কিছুই বলো না, আমাকে বলতে দাও। ওই দিন তোমাকে আমি কিছু একটা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি বলতে দাওনি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার আন্টির কাছে আমি চলে যাব, কিন্তু তুমি সবসময় এত বিজি ছিলা যে আমি তোমাকে কিছু বলতেই পারিনি। আবার গাড়ির ওখানেও আমি তোমায় বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে বলতে দাওনি, বলেছো আর কোনো কথা নেই। আবার এখনো আমি তোমায় কিছু বলতে চাই কিন্তু তুমি তো কোনো কিছু শুনতে রাজিও নও। আমার কথা আগে তুমি ভালো করে শুনো, তারপরে তুমি আমার অ্যান্সার দিও। এরপর ও তো সব কথা বলতে থাকে। আর এরপর ও তো এটাও বলে যে ও এই কন্ট্রাক্টে সাইন করতে পারবে না। হিয়ন বলে তোমাকে কন্ট্রাক্ট সাইন করা লাগবে না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আর তারপর যখন তোমার মনে হবে তোমার আর করার কিছুই নেই তখন তুমি আমার কাছে এসো, আর তারপর এই কন্ট্রাক্টে সাইন করো। এরপরে হিয়ন তো বলতে থাকে আমি তোমার ওই পাহাড়ের ঘরে গিয়েছিলাম কিন্তু আমি তোমাকে ওখানে দেখতে পাইনি।
আর তারপরে আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমার দেখা মেলেনি। আর এরপর ওরা খুব ভালো সময় কাটাতে থাকে। দুজন গল্প করতে করতে অনেক কাছাকাছি চলে আসে। তখন হিয়ন তো ওর চুলগুলো সরিয়ে দিতে থাকে আর বলে, আমার ফিলিংসটা তোমাকে বলে বোঝাতে পারবো না, আর তোমার কাছাকাছি থাকলে আমি খুব কমফোর্ট ফিল করি, আর এই জন্যই তোমাকে এত ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা এদিকে সবাই তো খাবার খাচ্ছিল, আর সবাই এটা নিয়ে ডিসকাস করছিল যে ওদের বসের কি হবে। এরপর আমরা দেখি ও তো অনেক খুশিতে ওখানে ফিরে আসে আর হানকে সব কথা বলতে থাকে। হানও বুঝতে পারে যে ওর ভালোবাসা মানুষের দেখা পেয়ে গিয়েছে। এরপর হিয়ন্ত বলে, মেয়েটা আসলে অনেক ব্যাকডেটেড, ও বুঝতে পারে না যে আমি ওকে কতটা পছন্দ করি। এগুলো বলতে বলতেই ওখানে ওর ফোন চলে আসে। তখন ও তো বলে যে ওর আন্টি বাসায় নেই, আর তার জন্য ওইখানে ওকে যেতে বলে। হিয়ন্ত বলে, মেয়েটা একেবারেও ব্যাকডেটেড নয়, আমাকে ইনভাইট করলো ফাঁকা বাসাতে। আর এরপর ওরা তো অনেক খুশি হয়ে যায়। তখন হান বলে, তোমার তো জ্যাকপট লেগে গিয়েছে। হিয়ন্ত রেডি হয়ে ওর বাসার সামনে চলে যায়, ওর জন্য গিফট আর ফুল নিয়ে উপস্থিত হয়। ও তো ভাবে আজকে ওদের মধ্যে কিছু একটা হবেই। এরপর ও যখন ভিতরে যায়, ও তো গিয়ে দেখতে পায় যে আজকে সত্যি 9টা ডিশ রান্না করেছো, আর এছাড়া এক্সট্রা সস তো আছেই। ও অনেক খুশি হয়ে খাবারগুলো টেস্ট করতে থাকে। ওর এইগুলো অনেক বেশি ভালো লাগে। আর তারপর দুজন মিলে গল্প করতে থাকে। এইভাবেই ওদের বেশ কতটা সময় কেটে যায়। অনেকদিন পরে দুজন দুজনকে কাছে পেয়ে অনেক খুশি, তাই কিভাবে ওদের সময়টা চলে যাচ্ছে ওরা তো বুঝতেই পারছে না। রিয়ন তো ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমায় পছন্দ করো নাকি? ও তো একটু রেগে গিয়ে বলে, তুমি কি আসলে কিছু বুঝো না নাকি? এরপর দেখা যায় ও তো বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমাকে সেলিব্রিটি হিসাবে তুমি অনেক বেশি পছন্দ করবে। এগুলো বলতে বলতেই তখন সেখানে তো একটা ফোন বেজে ওঠে, কিন্তু রিয়ন তো ফোনটা রিসিভ করে না। আর তারপর হিয়ন আবার বলতে থাকে যে তুমি আমার লাইফে আসার পরে আমার অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই রুড আচরণ আমি অনেকটাই চেঞ্জ করতে পেরেছি, কেননা আমি তোমায় পছন্দ করি, তোমার এই আচরণগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু ও তো বুঝতেই পারে না, ওভাবে সত্যিই হয়তো সেলিব্রিটি হিসাবে ওকে পছন্দ করে। এগুলো বলতে গিয়ে বেচারার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। রিয়ং ফোনটা রিসিভ করে, আর এটা তো ওই লয়ারের ফোন থাকে। সে ফোন করাতে এটা তো ও বুঝতে পারে এটা লয়ারের ফোন। এটা জানার সাথে সাথে ইয়নের অনেক রাগ হয়ে যায়। এটা ও ভাবতে থাকে যে লয়ার ওর বাড়ির নাম্বার জানে, কিন্তু আমি জানি না। এগুলো ভাবতে ভাবতে ওর মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ও তো এটা প্রকাশ করে না, শুধু চুপচাপ ওর কথা বলা শুনতে থাকে। রিয়ং এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। আর তারপর হিয়ন্ত বলতে থাকে যে তোমার নাম্বার আমি জানি না, কিন্তু ওই লোকটা তোমার নাম্বার জানে, এটা কিভাবে সম্ভব? তুমি ওই লোকটার সাথে কি কোনো ডিল করছো নাকি? তখন ও বলে, তুমি সবসময় এভাবে কেন কথা বলো? আর তারপরে দুজনের মধ্যে লড়াই হয়ে যায়। হিয়ন্ত অনেক রাগ করে বাসায় চলে আসে, আর তারপরে আবার সে দেবদাসের মতোই পড়ে থাকে। কিন্তু এবার ওর অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। আর তারপর মনে মনে ও তো ওই লয়ারটাকে গালি দিচ্ছিল। ওর এই মনে মনে কথাগুলো হান তো সবই বুঝতে পারতো। ও সব কথাই পড়ে ফেলে যে লয়ারকে ও বকা দিচ্ছে। এদিকে স্টুডিওর একটা মেয়ে তো রিয়ংকে ফোন করে আর বলে দেখা করার জন্য। আসলে আজকে ওদের একটা পার্টি ছিল, সেখানে তো সবাই পৌঁছে যায়, কিন্তু রিয়ংয়ের ড্রেসটা একটু অন্যরকম থাকে। সবাই সেখানে অনেক স্টাইলিশ ড্রেস পরে গিয়েছে, কিন্তু ও তো এগুলো কিছু খেয়ালই করে না। তখন ওর ফ্রেন্ড তো বলে, আমি তোমায় রেডি করে দিব। আর দূর থেকে ওকে তো দেখতে থাকে হিয়ন, আর ওর খুব রাগ হচ্ছিল যে ও এখানে কেন এসেছে। এইসব জায়গা তো ওর জন্য একেবারেই সেভ নয়, তাহলে ও এখানে কেন আসলো? এদিকে আমরা দেখি ওকে তো অনেক সুন্দর করে ওর ফ্রেন্ড রেডি করে দেয়, আর ওকে দেখতেও বেশ প্রিটি লাগছিল। তারপর আমরা দেখি ওকে সাজিয়ে গুজিয়ে তো পার্টির জন্য রেডি করা হয়। তারপর যখন পার্টিতে আসে সবাই তো ওকেই দেখতে থাকে। হিয়ন ওকে দেখে আরো বেশি রেগে যায় যে সে এইভাবে পার্টিতে কেন আসলো। সে আসলে অনেক বেশি পসেসিভ ছিল। তারপর ওদের দিকে এগিয়ে যায় আর গিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে থাকে। রিয়ংয়ের সাথে তো কোনো কথাই বলে না। আর তারপর যাওয়ার সময় ওদেরকে বলে যায় তোমরা এনজয় করো। আর যাওয়ার আগে একটা মেয়ের মাথায় ও আবারও হাত বলিয়ে দেয়, যাতে করে রিয়ং বুঝে ও সবার সাথেই এমনটাই করে। কিন্তু এটা করার পরে ও তো নিজের ভিতরে খুব আফসোস কাজ করছিল। ও এটা কি করলো? এমনটা করা তো ওর একেবারেই উচিত হয়নি। তখনই সেখানে আরেকটা মেয়ে চলে আসে
আর বলে তুমি আমার সাথে ডান্স করো, তাহলে তোমার গার্লফ্রেন্ড অনেক বেশি জেলাস ফিল করবে। স্টুডিওর সবাই মোটামুটি ওদের বিষয়টা জানতো। আর তারপর ওকে দেখিয়ে দেখিয়ে ও তো ডান্স করতে থাকে। আর এদিকে রিয়ংয়ের তো অনেক খারাপ লাগে। অফিসে আসলে হান্ত বলে তোমার এমনটা করা একেবারেই উচিত হয়নি, তুমি ওর সাথে এরকম রাগটা কেন দেখাও। এগুলো বলতে বলতে ওর তো অনেক রাগ হয়ে যায়, বলে তোমার জন্য তো এত কিছু হয়েছে। আর তারপর হান্ত বলে তুমি ওকে কল করো। তখন ও তো বলে আমি কিছুতেই ওকে ফোন করব না, পারলে ওই আমাকে ফোন করুক। এরপর ও রাগ করে আবারও শুয়ে পড়ে। এরপর আমরা দেখি ওই লয়ার তো রিয়ংয়ের সাথে দেখা করতে যায় আর তার সাথে কথা বলতে থাকে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে ওর আন্টির এই রেস্টুরেন্ট আর বাড়িটির মালিক আসলে এই লয়ারই। আর সেই সুবাদেই উনি ওকে চেনে আর নাম্বারটাও এই জন্যই উনি জানতো। রিয়ং তো বারবার দেখতে থাকে যে হিয়ন ওকে ফোন করেছে কিনা, কিন্তু হিয়ন তো ওকে ফোন করেনি। ও আসলে অনেক রেগে গিয়েছে আর তার জন্যই ও ফোন করছে না। দুজনই এদিকে মন খারাপ করেই বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করছে না। এরপর আমরা দেখি এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে রিয়ংয়ের শরীরটাও অনেক খারাপ হতে থাকে, ওর হয়তো জ্বর বা ঠান্ডা লাগবে। তারপর আমরা দেখি ও তো এই মুহূর্তেও শুধু ওই কথাগুলোই ভেবে যাচ্ছিল আর খুব খারাপ লাগছিল ওর। এগুলো ভেবে ও খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। আর তারপর ওর তো একদিন অনেক বেশি জ্বর চলে আসে, আর সেই মুহূর্তেও ওর শুধুমাত্রই হিয়ংয়ের কথাই মনে হচ্ছিল। আর হিয়নও শুধুমাত্র ওর ফোনের অপেক্ষাতেই বসেছিল। এভাবেই ওর দিন কেটে যাচ্ছিল। বেচারাও ঠিকমতো খাওয়া দাওয়া আর ঘুম ছেড়ে দিয়েছে, শুধুমাত্র ওর ফোনের অপেক্ষাতেই আছে। হুট করেও দেখে যে রিয়ং ওকে ফোন করেছে। এটা দেখা মাত্রই ও তো অনেক রুডলি কথা বলার চেষ্টা করে, কিন্তু যখনই জানতে পারে ও তো অনেক অসুস্থ আর ও তো হাসপাতালে অ্যাডমিট আছে, এটা জানার পরে ও তো অনেক বেশি কষ্ট পায় আর তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর আমরা দেখি যে রিয়ং তো হাসপাতালে ভর্তি ছিল, ও একটু সুস্থ হয়ে ওকে ফোন করেছিল। তারপর যখন হিয়ন ওখানে চলে আসে দেখে ওকে তো একেবারে নর্মাল একটা জায়গায় রাখা হয়েছে আর সেখানে অনেক চেঁচামেচিও হচ্ছে। তারপর রিয়ং তো ওকে বলতে থাকে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। তখন ও বলে এটা আবার কষ্টের কি আছে, তোমার এত খারাপ সময়ে যদি তোমার কাছে আমি নাই থাকতে পারি। এই কথাটা শুনে ওরও তো অনেক বেশি ভালো লাগে। তারপর দেখা যায় অনেক চিল্লাপাল্লার জন্য ও তো ঘুমোতে পারছিল না। তখন হিয়ন তো ওর দুটো হাত দিয়ে ওর কানটা বন্ধ করে রাখে, যাতে করে ও ভালো করে ঘুমোতে পারে। আর সারা রাত বেচারা এভাবেই বসে থাকে, যাতে করে ওর কষ্ট না হয়। আর এগুলো হাসপাতালে সবাই তো দেখে ফেলে। পরদিন সকাল হলে ওকে তো একটা ভালো রুমের জন্য নিয়ে যাওয়া হয়। আর তখনও ওর গায়ে অনেক বেশি জ্বর ছিল, তার জন্য ওকে অনেক টেক কেয়ার করে ওকে তো উপরে নিয়ে যাওয়া হয় আর ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। হিয়ন অফিসে আসলে জানতে পারে ওর আসলে কালকে একটা মিটিং ছিল, হাসপাতালে থাকার জন্য ও তো মিটিংটা করতে পারেনি। হান তো ওর উপর অনেক রাগারাগি করে, বলে তুমি তো ফোনটা রিসিভ করারও প্রয়োজন বোধ করনি। কিন্তু কিছুক্ষণ পর দেখি ওদের আবারও মিল হয়ে যায়। আসলে ওরা দুজন ফ্রেন্ড ছিল আর ওদের সম্পর্কটাও খুব সুন্দর ছিল। এরপরে আমরা দেখি আন্টি ওখানে চলে আসে আর বলে ছেলেটা কি, তোমাকে হয়তো অনেক পছন্দ করে, তোমার কারটা কিভাবে ধরেছিল যাতে করে তুমি খুব ভালো করে ঘুমোতে পারো। তখন ও তো বলে হয়তো এরকম না। এরপরে হিয়ন তো ওকে দেখার জন্য হাসপাতালে আসে আর এসে দেখে ওখানে কেউ একজন ফুল আর টেডি রেখে দিয়েছে। ও তো লাথি দিয়ে ওই টেডিটাকে সরিয়ে দেয় আর ওই জায়গায় নিজের আনা ফুলটা রেখে রিয়ংকে রুমে দেখতে না পেয়ে ও তো বাইরে বের হয়ে আসে আর এসে দেখতে পায় একটা ডক্টর ওর সাথে অনেক ফ্লার্ট করার চেষ্টা করছে। দূর থেকে এটা দেখেই ও তো হাসতে থাকে আর বলে দেখো ডক্টরটার কত বড় সাহস। আর ও তো খুব জেলাস ফিল করছিল। তারপরে ও তো তাড়াতাড়ি ওর কাছে চলে যায় আর গিয়ে এমন ভাব করতে থাকে যেন ও রিয়ংয়ের বয়ফ্রেন্ড। তারপরে ও তো বলে যে তুমি এখানে কি করছো, কিন্তু ডক্টরটা অনেক বেশি বাজে ছিল, ওর সামনেই তো ওর সাথে আবার ফ্লার্ট করার চেষ্টা করে। তখন তো হিয়নের অনেক বেশি রাগ হয়ে যায়। হিয়ন বলে তোমার কি আর কোনো কাজ নেই নাকি, আর তারপর নিজের কার্ডটা বের করে দেয়। তারপরে ও বলতে থাকে তোমার যে সিনিয়র ডক্টর সে আমার ফ্রেন্ড হয়, তুমি যদি চাও তোমার চাকরিটা আমি নিয়ে নিতে পারি। অন্যান্য পেশেন্টের দিকে মনোযোগ দাও, নাকি সুন্দরী কোনো পেশেন্টের দিকে। লোকটা বুঝতে পারে যে ও কিছু একটা ভুলই করতে চাচ্ছিল, তারপর ওখান থেকে চলে
চলে গেলে ওরা দুজন ওখানেই বসে থাকে। এরপর আমরা দেখি যে হিয়ন্ত বলতে থাকে, তোমার কাছে কেউ আসলে আমার একেবারেই সহ্য হয় না। কিন্তু আসলে ও তো কিছুই বুঝতে পারে না। ওভাবে হয়তো কন্ট্রাক্ট সাইন করার জন্যই ও এমনটা করছে। হিয়ন্ত বলে, তোমার কিছুর দরকার হলে তুমি শুধুমাত্র আমাকেই বলবে, নাকি অন্য কোনো ছেলে মানুষকে। তোমাকে আমি খুব ভালো করে টেক কেয়ার করে রাখবো। আর এরপর ওর গায়ের থেকে চাদরটা নিয়ে নেয়। ডক্টর এই চাদরটা দিয়েছিল, আর জেলাসির জন্য ও তো এটাও রাখে না। নিজের কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয়, বলে তুমি শুধুমাত্র আমার জিনিসটাই ইউজ করবে, নাকি অন্য মানুষের দেওয়া জিনিসগুলো। তারপর দেখা যায় রিয়ন্ত এবার রেগে যায়, বলে তুমি সবসময় এমন কেন করো? লোকটার মধ্যে কি প্রবলেম ছিল? সে তো আমার ডক্টর ছিল। এটা শুনে ও রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ও তো আবারও ফিরে আসে। তারপরে এসে ওকে তো কিস করে ফেলে। হিয়ন্ত ওকে এটাই বোঝাতে চায় যে কতটা ভালোবাসে ওকে, কিন্তু রিয়ন্ত এটা বুঝতেই পারে না। আর তারপর ওকে তো একটা জ্বর মেরে দেয়। এবার হিয়ন্ত আর কিছুই বলে না, বলে আমি বুঝতে পেরেছি। তারপরে ও তো ওখান থেকে কিছু না বলেই রাগ করে চলে যায়। এরপর আমরা দেখি বাসায় তো ও চুপচাপ বসেছিল। হান্ত বুঝতেই পারছিল না ওদের কি হয়েছিল। অনেক জিজ্ঞেস করার পরে ও জানতে পারে। এদিকে আমরা দেখি যে রিয়ন্ত অনেক মন খারাপ করে থাকে, আর ওকে ফোন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ও তো ফোনটা করে না। তারপরে ওকে টেক্সট করে, কিন্তু টেক্সট করতে গিয়েও ও তো টেক্সটটা করে না। রিয়ং ভাবে যে হিয়ন হয়তো ওকে ভুল বুঝবে। তখনই তো ওর কাছে একটা ফোন চলে আসে। ওর এই গানটা তো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, আর সবাই তো এটা অনেক বেশি পছন্দ করছে। লয়ার এটা দেখে অনেক বেশি রেগে যায়, বলে যে শেষ পর্যন্ত ওকে তো নিয়েই নিল। এদিকে এই মেয়েটারও বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ায় ওকে তো রেখে নেয়। আর তারপর ওখানে তো ও কান্না করতে থাকে, বলে যে ছেলেটা সাধারণ ছিল, আর আমি সেলিব্রিটি হওয়ায় আমাদের রিলেশনটা টেকেনি। আমি ওকে কতটা ভালোবাসি ও তো এটা বুঝতে পারে না। ও ভাবে আমি হয়তো ওকে ইউজ করব। আর তখনই সেখানে আমরা হিয়নকে দেখি। হিয়নতেও ওকে নেওয়ার জন্য চলে এসেছে, কেননা আজকে মেয়েটা শুট ছিল, আর পিছন থেকে ওকে কোনো পাত্তাই দেয় না। কিন্তু রিয়ংও পিছন পিছন ওর সাথে আসে, আর এসে ওর সাথে কথা বলতে চায়। হিয়ন বলে, তুমি কি ঠিক আছো নাকি? ও আসলে রাগ করে আসলেও নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারেনি। রিয়ন বলে, আমি ঠিক আছি, কিন্তু ও বলে যে তোমায় দেখে মনে হচ্ছে তুমি এখনো অনেক অসুস্থ, তাই নিজের টেক কেয়ার করো। ওকে স্পর্শ করতে গিয়েও আর ও স্পর্শ করে না, কিন্তু ওর তো এই অধিকারটা ছিল না। তারপর ওকে গুড বাই বলে ওখান থেকে ও চলে যায়, আর ওইখানে রিয়ন একা একা দাঁড়িয়ে থাকে। এরপর আমরা বাসের ঘটনা দেখি। ওই দিন রাতে আসলে হিয়ন ওকে বলেছিল যে ও ওকে পছন্দ করে, কিন্তু রিয়ংয়ে ওকে ফিরিয়ে দিয়েছে। আসলে ওদের দুজনের লাইফটা অন্যরকম, তাই ওরা কখনোই এক হতে পারবে না। রিয়ন এটাই ভাবে, আর তাই হিয়নকে ভালোবেসেও ও কিছু বলতে পারে না, চুপচাপ শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবতে থাকে। এরপর আমরা দেখি ও তো রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই ওইখানকার টিভিতে ওদের গানটা বাজছিল, আর ওর এই গানটা অনেক বেশি ফেমাস হয়ে যাওয়ায় সবাই তো ওকে চিনে ফেলে, আর সবাই ওর সাথে ছবি তুলে নেয়। তখনই ওর কাছে একটা ফোন আসে। ওর ওই ফ্রেন্ড ওকে ফোন করে, আর বলে যে এখান থেকে তো হিয়ন চলে যাচ্ছে, আর কখনোই ও এখানে আসবে না। তারপরে ও তো হিয়নকে ফোন করতে থাকে, কিন্তু হিয়নের ফোনটা তো বেজে চলেছিল, ফোনটা কেউই রিসিভ করে না। রিয়ন তো তখন ভাবতে থাকে হিয়নকে ফিরিয়ে দেওয়ার জন্য ও হয়তো এখান থেকেই চলে যাচ্ছে। ও কি করবে বুঝতে না পেরেই বাইরে দৌড়তে থাকে। ও দৌড়েই ওর কাছে যাওয়ার চেষ্টা করে, আর ওর ওই কথাগুলো মনে পড়তে থাকে যে হিয়ন সত্যিই প্রথম থেকে ওকে ভালোবাসতো, কিন্তু ও তো এটা বুঝেনি। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। একটা ছেলের সাথে ধাক্কা লেগে ওর ফোনটা রাস্তায় পড়ে যায়। তারপর ও যখন ফোনটা তুলতে যায় তখন ওখান দিয়ে একটা গাড়ি চলে আসছিল। কেউ একজন ওকে টান দিয়ে ধরে, আর এটা তো আর কেউই নয়, এটা তো হিয়ন থাকে। হিয়ন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি এগুলো কি করছো? তখন ও তো বলে, তুমি কোথায় চলে যাচ্ছিলে? আর কিছু বলার আগে ওকে জড়িয়ে ধরে, আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে রেখে তুমি কোথাওই যেও না। এগুলো শুনে হিয়ন তো বিশ্বাসই করতে পারছিল না যে রিয়ন ওকে ভালোবাসে। এটা জানার পরে ও তো অনেক বেশি খুশি হয়, আর তারপর দুজন দুজনকে শক্ত করে হাগ করে।
তারপরে রিয়ন্ত ওকে বলতে থাকে, তোমাকে অনেক কিছু বলার আছে যেগুলো আমি তোমায় বলতে চাই। এরপর ওরা বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি হিয়ন্ত ওর মাথায় হাত দেয় আর বলে তাড়াতাড়ি গাড়িতে যাওয়ার জন্য। গাড়িতে উঠলে ওরা দুজনে অনেক বেশি ভিজে গিয়েছিল। হিয়ন্ত তখন তাড়াতাড়ি ওকে একটা টাওয়াল দিয়ে মুছে দিতে থাকে আর বলে তোমার শরীরটা আবার খারাপ করবে, তার জন্য তোমার নিজের টেক কেয়ার রাখা অনেক দরকার। এরপর আমরা দেখি হিয়ন্তকে বলতে থাকে যে একটু আগে তুমি আমায় কি বলেছিলে, প্লিজ আবার বলো, এই কথাটা আমি আবার শুনতে চাই। তখন ও তো বলতে থাকে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যেটা আমি তোমাকে বলতে পারিনি। আর তারপর আমরা দেখি ওরা দুজন দুজনকে কিস করতে থাকে। এরপর আমরা দেখি ওদেরই গাড়ির সামনে হান বসে আছে। আসলে হানও এই গাড়ির মধ্যেই ছিল। তারপরে ও যখন ভেতর থেকে ওদের দুজনকে দেখতে পায় তখন তো ওদের প্রাইভেসি করে দেওয়ার জন্য ওখান থেকে ও বেরিয়ে যাবে। এই প্ল্যান করে ওখানে টাওয়াল আগে থেকে ও রেখে দেয় আর তারপর গাড়ি থেকে বের হয়ে সামনে বসে থাকে যাতে করে ওরা ওদের সময়টা ভালো কাটাতে পারে। এরপরে রিয়ন্তকে বলতে থাকে তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। তখন ও তো বলে আমি কোথায় যাব, আমি তো 3 দিনের জন্য শুধু বাইরে যেতে চেয়েছিলাম একটা কাজে, তুমি কি ভেবেছো? এটা ভেবে ও তো হাসতে থাকে। আসলে রিয়নের ওই ফ্রেন্ড ওকে মিথ্যে বলেছে যে ও এখান থেকে সত্যিই চলে যাচ্ছে যাতে করে ওরা দুজন এক হতে পারে। এদিকে আমরা দেখি ওই লয়ার তো অনেক বেশি রেগে থাকে। ওদের দুজনকে একসাথে দেখে তার মাথা একেবারে আগুন উঠে যায় আর ওদের ব্রেকআপ করানোর জন্য একেবারে লেগে পড়ে ওঠে। তারপর আমরা দেখি পরদিন ওরা তো খুব ভালো সময় কাটাচ্ছিল, তখনই সেখানে হান চলে আসে। হান এসে বলে যে একটু বাইরে চলো। ও বাইরে গেলে জানতে পারে যে ওদের এই রিলেশনের কথা কেউ পাবলিশ করে দিয়েছে আর এটা তো রীতিমতো ভাইরালও হয়ে গিয়েছে, যাতে করে ওদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। তখন আমরা দেখি যে হিয়ন্ত বলতে থাকে যে এটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে, যেভাবেই হোক এখান থেকে ওকে বাঁচাও। পরদিন আমরা দেখি যে সবাই তো আরও অবাক হয়ে যায়। আরও একটা নিউজ পাবলিশড হয়েছে যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল আর ওখানে তো ইন্টারভিউ ওই লয়ারও দিচ্ছে। এরপর আমরা দেখি এখানে তো হান একটা নিউজ পাবলিশ করে দেয় যে ও হিয়নের সাথে রিলেশনে আছে আর হিয়ন একটা গেয়ে। তখন ও তো রেগে যায়, বলে আমি তো বলেছিলাম এটা কোনো রকম ধামাচাপা দিতে, তুমি তো একেবারেই উল্টো পাল্টা করে ফেলেছো। আর এই বিষয়টা নিয়ে ওরা তো খুব হাসাহাসি করতে থাকে। তারপর আমরা দেখি এবার ওরা স্বাধীনভাবে দুজন দুজনকে ডেট করতে থাকে আর ওরা দুজনে অনেক হ্যাপি থাকে। আর এই হ্যাপি মোমেন্টে এসেই এই ড্রামাটি এন্ড হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে যেন ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।